মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন দিন তোমাদের জন্য সুন্দরবনের ডে 2 ব্লগ নিয়ে আমি চলে এসেছি। গতকালের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে একটা অন্য ধরনের সাইট সিনে যাচ্ছি, আর আজকে কিন্তু সুন্দরবনের আরও গভীর জঙ্গলে ঢুকবো। কাল বাঘ দেখতে পারিনি বলে মন খারাপ করে লাভ নেই, আজ কিন্তু ভাগ্যক্রমে দেখে নিতেও পারি। আমার আউটফিটটা কেমন লাগছে সেটা আমি জানিও, আর সাজটা কেমন লাগছে সেটাও জানিও। এখন কিন্তু বাজে প্রায় 6:45 মতো, আমাদের 6:30টায় বেরোনোর কথা ছিল। বাঙালির টাইম এইটুখানি তো সময় লাগবেই। তো চলো, আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। এখানে অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে। এই দেখাও সবাই রেডি হয়ে গেছে। কি হয়েছে? এ বাবা, মামাকে দেখো কি সানগ্লাস পরে রেডি। ওরে বাবা রে, কি সুন্দর লাগছে। জামাই আমাদেরটা কি সুন্দর বলে, জামাই। তো চলো, ওইখানে বোট অলরেডি রেডি হয়ে গেছে, মানে আমাদের জন্য রয়েছে। আমরা যাব, আজকে সারাদিনটা আবার বোটে কাটাবো। তো দিনটা তো খুব সুন্দর হতে চলেছে। আর আমাদের হোটেলের সামনে থেকে একবার খালি ভিউটা দেখো, মারাত্মক লাগছে আমাদের হোটেলের সামনের ভিউটা। এই হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউটা। ওফ, দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। দেখেছো? চলে এসছে আমাদের বোট। সবাই এখানে রেডি, উঠবে বলে বোটে। বললাম তো সবাই বাচ্চার দায়িত্ব নেবে একটু। এই যে তুমি পিছন দিয়ে দাদা দেখেছি, আমি আছি একটু পিছনে এখানে দাঁড়াও। আমরা বোট থেকে উঠে এখন আবার নামছি। অনেকক্ষণ বোট আজকে চড়তে পারিনি, কালকে যেমন সারাদিন বোট চলছিলাম, আজকে এবার একটু সাইট সিন ঘোরার পালা। আজকে কিন্তু ঢুকবো জঙ্গলে। ব্যাগ ট্যাগ সব লঞ্চে রেখে যেতে বলছে। সব এখানে বলিস, তবে দর্শকরা বুঝবে কি ওটা সাসপেন্সে রাখ। না, সাসপেন্সে রাখবো তো অবশ্যই। ভেতরে জঙ্গলে যে সাসপেন্স আমরা পেতে চলেছি, তারপরে আর সাসপেন্স কিছু নেই। তো চলো জঙ্গলে ঢুকে দেখি কি দেখা পাই, দেখা যাক। ব্যাগ ট্যাগ সব লঞ্চে রেখেই যাবো। চলো, সবাই নেমে গেছে, আমরাও নামি। সজনেখালি টাইগার রিসর্ট, আমরা জাস্ট এখানেই এখন এন্ট্রি করছি। হ্যাঁ, এগুলো কি পোকা গো? ওই যে মাও আসছে দিক থেকে। আসো, জানি না এখানে কি দেখতে পাবো। এটা কি চিড়িয়াখানা টাইপস কিছু? হ্যাঁ, এই তো বাঘের দর্শন হয়েই গেল সুন্দরবনে। সবাই ভালো আছো? টাইগার দাদা, টাইগার দাদা ভালো আছো তো? কি লোকনাথ ট্রাভেলস বলছি, নমস্কার, সুপ্রভাত। আমি সুন্দরবন টাইগার হিসাবে রিকো গাইড। আমার নাম পার্থ মাইতি। আজকে আপনারা যত সময় জঙ্গল এরিয়ার মধ্যে থাকবেন, আমি আপনাদের সঙ্গে থাকবো। সুন্দরবন সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে করবেন, আমার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাদের করবো। সুন্দরবন মানে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, যাকে বাংলা হচ্ছে বাদা বন, ঘন জঙ্গল। জঙ্গলে 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে, আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। যত সময় না বাইরে বেরিয়ে আসে জঙ্গল ছেড়ে, এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দোবাঁকি। এই যে আমরা ক্যাম্পগুলোতে নামবো, প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার আছে, এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে। এটা বর্ষার জলেই কিন্তু ভরপুর, কারণ এখানকার খালখাড়ির জল, নদীর জল সবই কিন্তু নোনা জল, সবই বঙ্গোপসাগরের ব্যাক ওয়াটার, সবই কিন্তু নোনা জল। প্রত্যেকটা বন্য পশু কিন্তু এই নোনা জল খায়, কিন্তু এই মিষ্টি জলের স্বাদ যে পেয়েছে সে কিন্তু বারে আশা করবে এই মিষ্টি জলটা খাওয়ার জন্য, এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। আর যেহেতু ঘন জঙ্গল, 2 ফুট কি 5 ফুট ভেতরে কোনো বন্য পশু দেখতে পাবো না, আমি আগেই বলেছি। সেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট কী হয়েছে, ওয়াচটাওয়ারের সামনে জঙ্গল কেটে পরিদর্শনের জন্য লাইন তৈরি করেছে, অবজারভেশন লাইন। ওই লাইন থেকে যদি কোনো বন্য পশু ক্রস করে আমরা দেখতে পেতে পারি, তার জন্য কিন্তু ওই লাইনগুলো তৈরি করেছে। তারপরে আমরা যদি কোনো বন্য পশু দেখতে পাই, সেটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাও না। আজকে আমরা কিন্তু পরাধীন থাকবো, ওরা স্বাধীন। ওরা ঘুরতে যদি কাছাকাছি আসে তবেই কিন্তু দেখাটা পাবো।
আমরা সজনেখালিতে আমরা কি পাবো? সজনেখালি ওয়াচ টাওয়ার, মিস্টলের পুকুর আর একটা ক্যাম্পে রাখা আছে। আমরা জানি যে কচ্ছপ 100 বছর বাঁচে এবং 100 কেজি বেশি ওজনটা হয়। এই কচ্ছপটা কিন্তু 30 বছরের বেশি বাঁচে না এবং 30 থেকে 35 কেজি ওজনটা হয়, যেটা পুরুষ। সেটাই আমরা যাবো দোবাকি। সেখানে কিন্তু আমাদের 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক, জঙ্গলেতে ব্রিজ করা আছে, দুদিকে হচ্ছে ওপেন ফরেস্ট, অস্টার মিস্টার। তারপরে আমরা যাবো পঞ্চমুখী, 5টা নদী সঙ্গমস্থল, মিলনস্থল, 5টা নদী মিশে বঙ্গোপসাগর চলে গেছে। আমরা সেখান থেকে কিন্তু আবার ব্যাক করবো। যদি দেখি এখন যেহেতু ভরা কটা, এখন যেহেতু জঙ্গলের ভেতরেও জল প্রবেশ করেছে, জলের লেভেলটা অনেকটা হাইট হয়ে গেছে, সেহেতু কিন্তু আমরা যত সময় যে পথে আমরা ব্যাক করতাম সেই পথে হয়তো আমরা যাবো। ফেরার সময়টা জঙ্গলের ভেতর থেকে হয়তো আসতে পারি, কারণ কিছু অন্তত দেখার সম্ভাবনা যাতে থাকে। কোনো ফোনের টাওয়ার পাবো না। বিশেষ করে যখন বোটে লঞ্চে উঠবেন তখন দেখে নেবেন যে কাছের মানুষটা, প্রিয়জনটা এসে কিনা। থেকে গেলে কিন্তু খুব সমস্যা পড়তে হবে। সুলতানা, হ্যাঁ এই যে কুমির অরিজিনাল না ডুপ্লিকেট জানি না, তবে ওইগুলো ডুপ্লিকেট। কিলোমিটার এই যে সাদা সাদা গুলো দেখছেন, এগুলো কিন্তু এক সময় জঙ্গল ছিল, সেগুলো কিন্তু লোকাল সাইড হয়ে গেছে। এবার শুধুমাত্র জঙ্গল আছে 4264 বর্গ কিলোমিটার, 48টা আইল্যান্ড দ্বীপকে নিয়ে কিন্তু আমাদের এখন সুন্দরবন। এই 4264 বর্গ কিলোমিটারকে দুটি ভাগে ভাগ করা আছে। এটা হচ্ছে সজনেখালি টাইগার রিজার্ভ, 2585 বর্গ কিলোমিটার। এই 2585 বর্গ কিলোমিটারকে 3টি ভাগে ভাগ করা আছে। আপনারা মাঝে মাঝে শুনে থাকবেন যে পীরখালির জঙ্গলের 30টা বাঘ দেখছে। 7খানা আইল্যান্ডকে নিয়ে স্যাংচুয়ারি জোন। এই যে 7খানা আইল্যান্ডকে নিয়ে আমরা এই পীরখালি জঙ্গল বলছিলাম, টুরিস্টরা বাঘ দেখছে। এটা শুধুমাত্র টুরিস্ট ঘোরার জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি সজনেখালিতে। আমরা এরপরে স্পটে যাবো সুদর্ণখালি, তারপরে যাবো আমরা দোবাকি, যেখানে বলছিলাম 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক, জঙ্গলের উপরে ব্রিজ করে দুদিকে ওপেন ফরেস্ট। তারপরে আমরা যাবো পঞ্চমুখী, 5টা নদী সঙ্গমস্থল, মিলনস্থল, এখানে 5টা নদী মিশে বঙ্গোপসাগরে চলে গেছে। সেখান থেকে আমরা কিন্তু ব্যাক করবো আমাদের অপর সাইডে পাখিরালা। যদি দেখি আমরা জোয়ারের জল অনেকটাই জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, তাহলে কিন্তু আমরা প্রথমে কিন্তু এদিক থেকে হয়ে পঞ্চমুখী হয়ে দোবাকি যাবো। তারপরে কিন্তু আমরা খাল খাঁড়ির মধ্যে থেকে ঘুরে সুদর্ণখালি হয়ে পাখিরালায় ফিরবো। এবার আমরা ওই জায়গায় ঘুরে চলে আসলাম। এখন ওই জায়গার গাইডরা আমাদেরকে নিয়ে যাচ্ছে মেন জঙ্গলে, আর এখন করবো সকালবেলার ব্রেকফাস্ট। তো চলো যাই, আগে খাওয়া দাওয়া করি, কারণ সকালবেলা উঠেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন যাচ্ছি মেন জঙ্গলে, তার আগে ভুড়ি ভোজনটা করে নিই। চলো, আর যতক্ষণ ইসের মধ্যে থাকবো, জঙ্গলে থাকবো, ততক্ষণ কোনো নেটওয়ার্ক কিন্তু কাজ করবে না। চলো চলো আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, লুচি আর কাবলি ছোলার তরকারি, আর তার সাথে এইরকম একটা ভিউ। বলো কেমন লাগছে? এইখানে করছি ব্রেকফাস্ট, এই যে ব্রেকফাস্ট, এখানে করছি ব্রেকফাস্ট, আর তার সাথে এরকম একটা ভিউ। আরে একটা বাঘের বয়স হয়ে গেলে বাঘ কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে সার্ভাইভ করতে পারে না। শ্বাসমূল, ঢেসমূল, এই জোয়ারের সময় জঙ্গলের মধ্যে জল প্রবেশ করে যাচ্ছে, কাদা দলদলে ভাব। এবং বাঘের বয়স হয়ে গেলে বাঘ কিন্তু একটু চোখে কম দেখতে থাকে। এই জন্য নিজের শিকারে নিজে করতে থাকে না, বার্ধক্যজনিত কারণে ওরা আইল্যান্ড চেঞ্জ করতে থাকে, তখনই কিন্তু লোকাল সাইডে বেরিয়ে যায়। এই দুটো কারণের জন্য, এর জন্য সেগুলো কিন্তু রেস্কিউ করা হয়, রেস্কিউ সেন্টারে নিয়ে গিয়ে সেখানে রাখা হয়। এগুলো ডেলিভারির কারণে সেগুলো পুনরায় আবার জঙ্গলে ছেড়ে দেয়, আর যেগুলো হচ্ছে বার্ধক্যজনিত কারণে সেগুলো কিন্তু রেস্কিউ সেন্টারে রাখা হয়। আলুর পকোড়া দিয়েছে আজকে, তাই তো? ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই বলতে হবে, আর পটেটো ফ্রাই। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর ঠিক নৌকো থেকে আমাদের এরকম চেয়ারে পা দিয়ে নামতে হচ্ছে। সবার অবস্থা দেখো কিভাবে নামছে। এখানে আরো দুটো বোর্ড এসছে, আর আমরা এখন কিন্তু এসছি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পতে। এর ভেতরে ঢুকবো, দেখি বাঘের দেখা পাই কিনা, কারণ এখনো অবধি আমরা কিন্তু বাঘের দেখা পাইনি। আর এখানে সব নামছে অনেক কষ্ট করে, এখানে তো আরো ইসে করে নামছিল। তো চলো যাওয়া যাক। ব্যাঘ্র প্রকল্পে ঢুকে ব্যাঘ্রের তো দেখা পেলাম না, পেলাম একটা হরিণের দেখা। যাই হোক, ও এসেছিল জল খেতে, নিরাশ করেনি, নিচের দিকে নেমে গেছিলো, কিন্তু আবার উঠে এসছে। হরিণ দেখে সবাই এমনভাবে চিৎকার করা শুরু করলো যে ও ভয়ে পালিয়েই গেল। যাই হোক, এখন আমরা এগোচ্ছি জঙ্গলের দিকে। সামনে জঙ্গল, এই যে পুরোটাই, হ্যাঁ পুরোটাই জঙ্গল। এখানে মাহারা সব রয়েছে, আর রৌদ্রটা তো চরম লেভেলের উঠেছে, মুখ ঠুক পুরো কালো হয়ে গেছে রৌদ্রে। তো চলো যাওয়া যাক। এখনো অবধি বাঘের দেখা আমরা পাইনি, স্যাড। বাঘের দেখা আদৌ পাবো কিনা জানি না, কিন্তু যাই হোক হরিণটা তো দেখলাম, একটা কিছু তো দেখলাম, এই আর কি। তো চলো যাই, আর পেছনে সব রয়েছে।
আচ্ছা, এবার তোমাদেরকে বলে দিই আমাদের দুপুরবেলার দ্বিতীয় দিনের লাঞ্চে কী কী ছিল। ছিল ভাত, পুঁই শাক দিয়ে মাছের, ইলিশ মাছের মাথা দিয়ে, ছিল ডাল, এটা হচ্ছে দই কাতলা, আর ডালের সাথে অবশ্যই ঝুরি আলু ভাজা, আর তার সাথে কিন্তু ছিল ভাজা মাছ। দাঁড়াও ইলিশ মাছ ভাজাটা বার করতে বলছি। আর এইখানে যেটা দেখলাম সেটা হচ্ছে চাটনি, আর এইখানে কিন্তু ওরা ইলিশ মাছ ভাজাটা বলার পর বার করে দেখালো। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো ইলিশ মাছ ভাজা, আর তার সাথে ছিল চাটনি আর পাঁপড়। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলের দিকে ফেরা যাক। এখানে খাওয়া হচ্ছে কফি। হ্যাঁ না মানে চিৎকার চেঁচামেচি আর কি করো না, ব্লগ করছি তো, আমার কথাটা শোনা যাবে না, তোমাদের কথাগুলোই খালি শোনা যাবে। আর এখানে হচ্ছে পকোড়া, এই হচ্ছে চিকেন পকোড়া। সারাদিনে তোমাদের সাথে কথা বলতে পারিনি, দেখে বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড। এখন যাচ্ছি রাতের ডিনার করতে। তো ডিনারে কি হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলো আমিও যাচ্ছি, আমিও জানি না কি হয়েছে, এখন যাব গিয়ে দেখবো কি হয়েছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। যাই, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমার মনে ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর বৌদি ভাই এখন যাচ্ছি খেতে। অনেকটা রাত হয়ে গেছে, আজকে যেহেতু লাস্ট দিন তাই একটু আড্ডা তো চলবেই সবাই মিলে। চলো আগে ডিনারটা করে নিই। আচ্ছা, আজকের ডিনারে কিন্তু রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তার সাথে ছিল স্যালাড। কোনো কথা হবে না চিকেন কষাটা নিয়ে, প্লাস ফ্রাইড রাইসটা নিয়ে, দুটোই দুর্দান্ত ছিল। এই যে আমাদের ব্লগার দিদি ব্লগ করছে। হ্যাঁ আর এটা আমাদের ফেমাস কিছুই